এক গায়ে কৃষ্ণ এবং পদ্মাবতী নামে একটি দম্পতি বাস করত। তাদের একমাত্র ছেলের নাম মিহির। মিহির ছিল খুবই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। সে ছিল যেমন দেখতে সুন্দর তেমনি দুরন্ত। তার বাবা মা তাকে খুবই ভালোবাসত। দেখেছো পদ্মাবতী, আমাদের ছেলেটা কত সুন্দর হয়েছে, মনে হয় একটা পদ্ম ফুল যেন আমার ঘরে ফুটে আছে। হ্যাঁ গো হ্যাঁ, এইভাবে বলো না, এইভাবে বললে আবার নজর লেগে যাবে। বাবা মা যদি তার সন্তানকে সুন্দর বলে তার নজর লেগে যায়। তুমি ঠিকই বলেছ। জানো, আমার ছেলে মিহিরের জন্য অনেক পরিশ্রম করব, তাকে মানুষের মতো মানুষ করে তুলব, শহরের ভালো স্কুলে পড়াবো। আমার মিহিরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। শুধু তোমার কেন, মিহিরকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন। ওকে ভালো করে মানুষ করা এখন আমার একমাত্র লক্ষ্য। তাই আমি ঠিক করেছি কালকে থেকে আমি বিমলাদের বাড়িতে কাঁথা সেলাইয়ের কাজ করতে যাব। তুমি ভুলেও যেও না, আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার স্ত্রী সন্তানের কোনো কষ্ট হতে দেব না। তোমার বাইরে কাজ করার কোনোই দরকার নেই। তুমি মিহিরকে ভালো করে একটু দেখাশোনা করো। বাবা, ও বাবা, তুমি তো আমাকে বলেছিলে ক্লাসে ফার্স্ট হলে একটা ফুটবল কিনে দেবে। এবার কিন্তু আমি খুব ভালো করে পড়াশোনা করছি, আমাকে কিন্তু ফুটবল কিনে দিতেই হবে। হ্যাঁ বাবা, আমার সব কিছু তো তোমারই জন্য। আমি তোমাকে অবশ্যই ফুটবল কিনে দেব বাবা। তুমি খুব ভালো করে পড়াশোনা করবে, সব সময় মায়ের কথা মতো মেনে চলবে। এখন চলো আমরা ভাত খেয়ে নিই, অনেক বেলা হয়েছে। এরপর মিহির আর কৃষ্ণ একসাথে ভাত খেতে বসলো। তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। একদিন নৌকাডুবিতে কৃষ্ণ মারা গেল। হে ঈশ্বর, এ কি হয়ে গেল আমার সাথে? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? এখন তো আমাদের দেখাশোনা করার জন্য আর কেউ রইল না। মিহিরের বাবার মিহিরকে নিয়ে কত স্বপ্ন ছিল, আর সব স্বপ্ন যেন মুহূর্তে শেষ হয়ে গেল। মা, ও মা, বাবা কতদিন হয়ে গেল চলে গেছে। বাবা কি আর কখনো ফিরবে না? বাবার জন্য আমার মন কেমন করে। আমার সব বন্ধুরা তার বাবার সাথে স্কুলে যায়, শুধু আমার বাবা আর ফিরে আসছে না। তুমি বাবাকে চিঠি লিখে তাড়াতাড়ি ফিরে আসতে বলো। বাবার জন্য আমার মন কেমন করছে। বাবা কোথায় গেছে? মা, তুমি কেন বাবার কথা আমাকে কিছু বলছো না? না রে বাবা, তোর বাবা আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না। তুই তোর বাবাকে কখনো মনে করে কাঁদিস না। তোর বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তুই শুধু তোর বাবার জন্য দোয়া কর, ও যেন স্বর্গবাসী হয়। পদ্মাবতী, ও পদ্মাবতী, বাড়িতে আছো নাকি? তোমাকে দেখতে এলাম। কৃষ্ণদা চলে যাওয়ার পর তুমি তো আমাদের বাড়ি যাওয়া ছেড়েই দিয়েছো। কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। হ্যাঁ গো বিমলা দিদি, তিনি চলে যাওয়ার পর আমি সবকিছুই ছেড়ে দিয়েছি। ঘর থেকেও তেমন একটা বের হই না। এই পৃথিবীর কোনো কিছুই এখন আর আমার ভালো লাগে না। এ কথা কি করে বললে হবে পদ্মাবতী? তোমাকে তো আমার ছেলে দেখাশোনা করতে হবে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। তুমি যদি এভাবে হাল ছেড়ে দাও তাহলে তোমার ছেলে তো আরো বেশি কষ্ট পাবে। তাছাড়া তোমার সংসারের দিকেও তো এখন মনোযোগ দিতে হবে। এখন তো আর কৃষ্ণদা বেঁচে নেই। তুমি যদি সংসার চালাতে চাও তোমাকে অবশ্যই কাজ করতে হবে। এ কথা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি কি কাজ করব? কখনো তো কোনো কাজকর্ম করিনি। তোমার দাদাই সবকিছু করেছে, আমাদের কখনোই অভাব অনটনে রাখিনি। এখন আমি কি কাজ করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি চাইলে আমার এখানে কাঁথা সেলাইয়ের কাজ করতে পারো। গ্রামে যে সকল অসহায় নারীরা আছে তাদেরকে নিয়ে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তুমি সেখানেই বরং কাজ করো, তাহলে তুমি কিছু টাকা আয় করতে পারবে আর তোমার সন্তানের দেখাশোনা করতে পারবে। সত্যি বলছি গো দিদি, তুমি আমাকে সাহায্য করবে? তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি এ সময় আমার পাশে না দাঁড়াতে তাহলে আমি যে কি করতাম কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, অনেক দয়া করেছো। আমি আগামীকাল থেকেই তোমার এখানে কাজ করতে যাব। এরপর পদ্মাবতীর এভাবেই সংসার চলতে থাকলো। এভাবেই কেটে গেল 10টি বছর। মিহির এখন অনেক বড় হয়েছে, কিন্তু তার সংসার আর বাবা মার প্রতি কোনো মনোযোগই যেমন নেই। সে শুধু চেষ্টা করত কিভাবে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়।
মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমাকে খেয়ে কাজে বের হতে হবে। আমাকে ভাত খেতে দাও। এতক্ষণ কোথায় ছিলি তুই? ঘরে কোনো বাজার নেই? সকালে তোকে বলেছিলাম বাজার থেকে কিন্তু জিনিসপত্র এনে দিতে, কিন্তু তুই তো বাজারে গেলি না। এভাবে চলতে থাকলে তো আমি আর বাঁচবো না। আমার বয়স হয়েছে, তোকে তো এবার সংসারের দায়িত্ব নিতে হবে, কোনো একটা কাজ করতে হবে। দেখো মা, আমি তোমাকে আগেই বলেছি সংসারের এসব কাজ আমি করতে পারবো না। আমার অনেক বড় একটা লক্ষ্য রয়েছে। আমি মাটির তলা থেকে গুপ্তধন খুঁজে বের করব আর অনেক তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। এ কি মিহির, তোর কিনা শেষ পর্যন্ত এমন স্বপ্ন? তোকে আমি পড়াশোনা করিয়েছি ভালো একজন মানুষ হওয়ার জন্য, জীবনে উন্নতি করার জন্য, আর তুই কিনা চাকরি বাকরি করার চিন্তা বাদ দিয়ে এখন গুপ্তধন খুঁজে বেড়াচ্ছিস। আমাকে একটু সময় দাও মা, দেখবে অনেক তাড়াতাড়ি আমি বড়লোক হয়ে যাব। এরকম চাকরি বাকরি ব্যবসা করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমার একটা বন্ধু আছে, ওর নাম হলো নিতাই। ও আর আমি একসাথে মিলেই গুপ্তধন খুঁজে বেড়াচ্ছি। দেখবি দেখবি এই গুপ্তধন খোঁজার নেশাই একদিন তোকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। তার ছেলের উপর রাগ করে সেদিন শুয়ে পড়ল। তার প্রচণ্ড খারাপ লাগছিল যে ছেলের জন্য এতটা বছর পরিশ্রম করলো, সেই ছেলে কিনা তার পরিশ্রমের কোনো দামই দিল না। কি ব্যাপার, এতদিন হয়ে গেল তুমি একটা শিকার ধরে আনতে পারছো না? আর এভাবে চলতে থাকলে তো আমাদের জাদুবিদ্যা বন্ধ হয়ে যাবে। আমরা তো আমাদের সব ক্ষমতা হারিয়ে ফেলবো। বাবা, আমি তো প্রতিদিনই সুন্দরী রাজকুমারীর জন্য বিভিন্ন মানুষকে এখানে ধরে আনার চেষ্টা করছি, কিন্তু এখন আর তেমন মানুষ খুঁজে পাওয়া যায় না। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি তো ভালো করেই জানো মানুষের কলিজা ছাড়া আমাদের জাদুবিদ্যা সম্পন্ন হয় না। আর তাই যেভাবেই হোক তুমি মানুষের একটা তাজা কলিজা এনে দাও, আমি আমার জাদু কাজ করতে থাকি। আর তুমিও সুন্দর রাজকুমারীর বেশ ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও। দেখো দেখো না কাউকে আনা যায় কি না। আগামীকাল সকাল থেকে আমি মানুষকে ধরে আনার চেষ্টা করব। তুমি দয়া করে আমার উপর রাগ করো না। এদিকে জাদুকরের মেয়ে তার বাবার জন্য মানুষের কলিজা খুঁজে বেড়াতে লাগলো। অপরদিকে মিহির খুঁজতে লাগলো গুপ্তধন, কারণ সে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করছিল। মা সারাক্ষণ শুধু চাকরি বাকরি আর ব্যবসা করার কথা বলে, কিন্তু মা তো জানে না আমাদের পৃথিবীতে মাটির নিচে কত গুপ্তধন লুকিয়ে আছে। যেভাবেই হোক এই গুপ্তধন আমাকে খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই মিহির দেখতে পেল একটা সুন্দরী মেয়ে তার দিকে এগিয়ে আসছে। এই মেয়ের রূপে গুণে মুগ্ধ হয়ে মিহির তার সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। আরে বাহ, তুমি কত সুন্দর দেখতে! কোথায় থাকো তুমি? তোমার মতো সুন্দরী রাজকুমারী আমি আমার জীবনেও দেখিনি। আমি এক বন্দি রাজকন্যা। একটা রাক্ষস আমার বাবা মা আর সমস্ত রাজ্যকে বন্দি করে রেখেছে। তাদের উদ্ধার করার জন্য আমি এগিয়ে যাচ্ছি। আমার বাবার রয়েছে অনেক ধন সম্পদ। যে আমার বাবাকে বাঁচাতে পারবে তাকে আমার বাবা এই ধন সম্পদ দিয়ে দেবে। আমি মারবো সেই রাক্ষসকে। তুমি সেই রাক্ষসের কাছে আমাকে নিয়ে চলো, আর তুমি আমাকে কথা দাও, যদি তোমার বাবাকে আমি বাঁচাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে। আমি তোমাকে কথা দিলাম, যদি তুমি আমার বাবাকে বাঁচাতে পারো তাহলে আমার বাবার সব সম্পত্তি আর আমি সবকিছুই তোমার হবে। কিন্তু এই রাক্ষসকে মারা কিন্তু এত সহজ নয়। শুধুমাত্র একটা শর্তে তুমি তাকে মারতে পারবে। তুমি এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার কলিজাতে দিয়েই এই রাক্ষসকে বধ করতে হবে। কি বলছো কি তুমি? আমি তো এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে। আমার মায়ের কলিজা আমি কিভাবে নিয়ে আসবো? দেখো, এখন তোমার ইচ্ছা। একদিকে তোমার মা আর অপরদিকে সব সম্পত্তি এবং রাজকন্যা। তুমি যেটা চাও সেটাই তুমি পাবে। জাদুকরের মেয়ের এমন মন ভোলানো কথায় মিহির লোভে পড়ে গেল, আর তাই সে তার মাকে হত্যা করতে গেল। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো। তুই এসেছিস বাবা? সকালে তো রাগ করে চলে গেলি। আমি তোর জন্য তোর পছন্দের পিঠা বানিয়েছি, আয় পিঠা খাবি, আয়।
আর কোনো কিছুই না ভেবে তার মায়ের উপর আক্রমণ করলো। মায়ের বুক চিরে তার কলিজা বের করে নিয়ে চলে গেল সেই জাদুকরের মেয়ের কাছে। বেচারি পদ্মাবতী জানতেও পারল না তার ছেলে কেন তাকে হত্যা করলো। রাজকুমারী, আমি তোমার জন্য আমার মায়ের কলিজা নিয়ে এসেছি। এবার আমাকে বলো, তোমার বাবা কোথায় আছে? আমি তাকে উদ্ধার করব আর তোমাকে বিয়ে করব। তাছাড়া সব সম্পত্তিও আমার হবে। জাদুকরের মেয়ে একটু ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ছি ছি মানুষ, তুই কত নিচু! সামান্য সম্পত্তি আর আমার জন্য তুই তোর মাকে হত্যা করলি। তোর মা তোকে কত কষ্ট করে বড় করেছে, আর আমার ভালোবাসা এক মুহূর্তে তোর কাছে মিথ্যে হয়ে গেল। তোকে আমি অনেক বড় একটা শাস্তি দেব। তুমি আমাকে কি বলছো? এসব তুমি তো করতে বললে। আমি এখান থেকে চলে যাব। ঈশ্বর, আমি মেয়ের কথা শুনে আমার মাকে হত্যা করে ফেললাম। তুমি আমাকে ক্ষমা করে দাও ঈশ্বর। আমার মা আমাকে কত ভালোবাসতো, শেষ পর্যন্ত কিনা লোভে পড়ে আমি আমার মাকে হত্যা করলাম। আমি হলাম জাদুকরের মেয়ে। আমরা মানুষের কলিজা নিয়ে জাদু করি, আর তাই তোর মাকে মেরে ফেলতে বলেছি। আর এখন তোর কলিজাটাও বের করে নিব। যে ছেলে অর্থের জন্য নিজের মাকে খুন করতে পারে, সে ছেলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমাকে মেরো না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। আমার মাকে হত্যা করে আমি অনেক বড় অপরাধ করেছি। কিন্তু সে জাদুকরের মেয়ে তার কোনো কথাই শুনল না। সে ছেলেকে নির্মমভাবে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখলো। তারপর তার কলিজাটাও বের করে নিয়ে চলে গেল।